হ্যালো, গুড মর্নিং স্টুডেন্টস। তোমরা সকলে আমার প্রিয় ছাত্রছাত্রী, নবম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রী। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। কি সবাই ভালো আছো তো? আচ্ছা, আমি কে বলো তো? একদম ঠিক, আমি তোমাদের ভূগোল বিষয়ের শিক্ষক মানস স্যার। আমাদের সঙ্গে আমার সাথে বা তোমাদের সাথে আমার বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করছি। আমরা অনেকে এর আগে অনেকবার আমাদের দেখা হয়েছে, তাই না? তো আজকেও আমরা চলে এসেছি আরও একটা নতুন বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করবার জন্য। সকলে প্রস্তুত তো নতুন বিষয় সম্পর্কে আলোচনা করবার জন্য? হ্যাঁ, ঠিক বলেছ। আমি জাস্ট বলে দেখছিলাম তোমরা কে কেমন রিয়াকশন করো। আমি শুরুতেই কিন্তু তোমাদের থেকে জেনে নেব বিগত দিনের যে আলোচনা, অর্থাৎ বিগত দিনে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করেছিলাম এবং সেইখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদেরকে দিয়েছিলাম, সেই সম্পর্কে আমি তোমাদের থেকে একটু বিস্তারিতভাবে জানব। ঠিক আছে? আচ্ছা, আমি শুরুতেই একটু মনে করে দিতে চাই বা বলবো, যেটা হচ্ছে সেটা আমরা পূর্বের দিনের ক্লাসে কি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম? পূর্বের দিনে আমরা আলোচনা করেছিলাম কয়লার রাজ্যভিত্তিক বন্টন, তাই তো? আচ্ছা, আমরা কোন কোন যুগের কয়লা ক্ষেত্র সম্পর্কে আলোচনা করেছি? গন্ডোয়ানা আর টারশিয়ারি। আচ্ছা বলো তো, এই যে গন্ডোয়ানা যুগের কয়লা, এগুলো কত কোটি বছর আগে সঞ্চিত কয়লা? একদমই ঠিক, 28 থেকে 30 কোটি বছর আগে সঞ্চিত কয়লা হচ্ছে এই গন্ডোয়ানা যুগের কয়লা। ভারতবর্ষে বর্তমানে কত শতাংশ গন্ডোয়ানা শ্রেণীর কয়লা পাওয়া যায় বা উত্তোলন করা হয়? 98%। আর বাদ বাকি 2% টারশিয়ারি শ্রেণীর কয়লা। টারশিয়ারি শ্রেণীর কয়লা কত কোটি বছর আগে তৈরি হয়েছে? 6 থেকে 7 কোটি বছর আগে। আচ্ছা বলো তো, এই গন্ডোয়ানা যুগের কয়লা বেশি উৎকৃষ্ট মানের না টারশিয়ারি যুগের কয়লা বেশি উৎকৃষ্ট মানের? গন্ডোয়ানা যুগের কয়লা। কেন তোমাদের মনে হলো না কেন যে নতুন কয়লা, তার তো তাহলে আমরা নতুন জিনিসের তো গুরুত্ব সবসময় বেশি হয়? আচ্ছা, এই ক্ষেত্রে উল্টোটা হচ্ছে, তাই তো? কারণ যে যত বেশি পুরাতন হবে এই খনিজ সম্পদ, অর্থাৎ প্রাকৃতিক অঞ্চল থেকে বা প্রকৃতি থেকে আমরা যখন এই খনিজ সম্পদ আহরণ করছি বা উত্তোলিত করছি, যত দিন যাবে বা যত বেশি পুরাতন কার্বনিফেরাস যুগের বা অন্যান্য যুগের হবে, তার গ্রহণযোগ্যতা বেশি, তাই তো? উত্তোলনের পরিমাণও অনেকটাই বেশি, যেহেতু গ্রহণযোগ্যতা বেশি বলে। আবার তার কার্যকারিতা ভূমিকা অনেকটাই বেশি। এই গন্ডোয়ানা যুগের কয়লা ক্ষেত্র, এই কয়লা বেশি পরিমাণে ব্যবহার হয় না লিগনাইট কয়লা বেশি পরিমাণে ব্যবহার হয়? আচ্ছা, গন্ডোয়ানা যুগের কয়লা বেশি পরিমাণে ব্যবহার হয়ে থাকে। বলো তো, ভারতবর্ষের একটা বৃহত্তম লিগনাইট কয়লার খনি কোন রাজ্যে আছে এবং তার নাম কি? হ্যাঁ, মনে করে বলো। একদম ঠিক, তামিলনাড়ুর নিভেলি, তামিলনাড়ু রাজ্যের নিভেলি, সেটাই হচ্ছে ভারতবর্ষের বৃহত্তম লিগনাইট খনি। বলতো, সিকিমের কোন স্থানে টারশিয়ারি যুগের কয়লা পাওয়া যায়? রঙ্গিত, রঙ্গিত নদীর বিভিন্ন অঞ্চলে। আচ্ছা, এখান থেকে আরো কয়েকটা একটু প্রশ্ন জিজ্ঞাসা করি, যেটা সঞ্চয়ের দিক থেকে বলতো, সঞ্চয়ের দিক থেকে ভারতবর্ষ বিশ্বে কততম স্থান অধিকার করে রয়েছে? 5ম স্থান অধিকার করে আছে। এর পূর্বের দেশগুলোর নাম জানো? একদম ঠিক, প্রথমে হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র, তারপরে রাশিয়া, তারপরে 3 নম্বরে চীন, 4-এ অস্ট্রেলিয়া, আর 5ম দেশ হচ্ছে ভারতবর্ষ, আমাদের প্রিয় দেশ ভারতবর্ষ। যা সঞ্চয়ের দিক থেকে যদি বলা হয়, আমাদের রাজ্যগুলোর অবস্থান কেমন দাঁড়াবে?
হ্যাঁ, আমাদের রাজ্যগুলো সঞ্চয়ের দিক থেকে কোন রাজ্য কততম স্থানে দাঁড়িয়ে রয়েছে বলে তোমাদের মনে হচ্ছে? আচ্ছা, সঞ্চয়ের দিক থেকে ঝাড়খণ্ড সবার প্রথমে, তাই তো? ঝাড়খণ্ড রাজ্যে এখনো পর্যন্ত যেটা আমরা জেনেছি বিভিন্ন তথ্য অনুসন্ধান করে, ঝাড়খণ্ড রাজ্যে কয়লা সঞ্চিত পরিমাণ সর্বাধিক। দ্বিতীয় উড়িষ্যা রাজ্য। আচ্ছা, উড়িষ্যা রাজ্য একটু মিল আছে, কি বলতো? হ্যাঁ, একদম ঠিক। কয়লা উত্তোলনের ক্ষেত্রে উড়িষ্যা দ্বিতীয় উত্তোলনকারী একটি রাজ্য। আবার কয়লা সঞ্চয়ের দিক থেকেও এটা একটা দ্বিতীয় সঞ্চিত রাজ্য। আর তৃতীয় হচ্ছে ছত্তিশগড়। ঠিক আছে। আচ্ছা, ভারতবর্ষের কোন শ্রেণীর কয়লা সর্বাধিক উত্তোলন করা হয়? বিটুমিনাস জাতীয় কয়লা। বেশ, তো এই বিটুমিনাস জাতীয় কয়লা বা ভারতবর্ষের কয়লা সর্বাধিক কোন দেশে রপ্তানি করা হয়? হ্যাঁ বলো। নেপাল। নেপালে সর্বাধিক বেশি কয়লা রপ্তানি করা হয়। নেপাল ছাড়াও আর কোন কোন রাজ্যে রপ্তানি করা হয়? বাংলাদেশ, ভুটান, সংযুক্ত আমিরশাহী, এই সমস্ত দেশেও ভারতবর্ষ থেকে কয়লা রপ্তানি করা হয়ে থাকে। ঠিক আছে। আচ্ছা, আর বলো যে ভারতবর্ষ সর্বাধিক কয়লা আমদানি করে কোন দেশ থেকে? একদম ঠিক, ভারতবর্ষ বিটুমিনাস অর্থাৎ কোক জাতীয় কয়লা এবং অ্যান্থ্রাসাইট জাতীয় কয়লা ইন্দোনেশিয়া থেকে সর্বাধিক আমদানি করে থাকে, তাই না? তো ইন্দোনেশিয়া হচ্ছে আমাদের সর্বাধিক আমদানি দেশ, আর সর্বাধিক রপ্তানি দেশ হচ্ছে নেপাল। ঠিক আছে। আচ্ছা, এবার বলো আমাকে ছত্তিশগড় রাজ্যের একটি উল্লেখযোগ্য খনি যেটা কয়লার জন্য বিখ্যাত। হ্যাঁ বলো। একদম ঠিক, ঢেঙ্কানাল জেলার তালচের, তাই তো? ঢেঙ্কানাল জেলার তালচের হচ্ছে উড়িষ্যার একটা বৃহত্তম খনি এবং উড়িষ্যার বৃহত্তম সঞ্চয় ভাণ্ডারও বলা যেতে পারে। ঠিক আছে। আচ্ছা, ভারতের বৃহত্তম কয়লা খনির নাম কি? ঝরিয়া, তাই তো? ঝরিয়া হচ্ছে ভারতের বৃহত্তম কয়লা খনি। এখানে সবথেকে বেশি পরিমাণে কয়লা রয়েছে বলে মনে করা হচ্ছে। আচ্ছা, ভারতবর্ষের প্রাচীনতম কয়লা খনির নাম কে বলতে পারবে? আগে বলতে হবে কোন রাজ্যে অবস্থান করছে। আচ্ছা, আমাদের প্রিয় পশ্চিমবঙ্গ রাজ্যে এই ভারতবর্ষের প্রাচীন কয়লা খনি, তার নাম কি? রানীগঞ্জ, তাই তো? রানীগঞ্জে সর্বাধিক প্রাচীন কয়লা খনি অবস্থান করছে। আচ্ছা, আমাকে এবার পরপর একটু নাম বলতে পারবে যে ভারতবর্ষ কয়লা উত্তোলনের ক্ষেত্রে যে রাজ্যগুলি আমরা জেনেছি, কোন রাজ্যে কতটা পরিমাণ কয়লা উত্তোলন করা হয়ে থাকে? একদম শুরুতে কোন রাজ্য রয়েছে? একদম ঠিক, শুরুতে রয়েছে ছত্তিশগড় রাজ্য। কত শতাংশ কয়লা উত্তোলন করা হয়? 22% কয়লা এই ছত্তিশগড় রাজ্যে উত্তোলিত হয়ে থাকে, তাই এটি প্রথম স্থানাধিকার করেছে। ছত্তিশগড়ের পরে উড়িষ্যা, কত শতাংশ কয়লা উত্তোলন করা হয়? 20%। 3 নম্বরে ঝাড়খণ্ড, কত শতাংশ কয়লা উত্তোলন করা হয়? 19%। মধ্যপ্রদেশ 4 নম্বরে, 16%। ভেরি গুড। তেলেঙ্গানা 9%, যেটা পঞ্চম স্থান অধিকার করে। আর মহারাষ্ট্র 6, পশ্চিমবঙ্গ 7। ভেরি গুড। তো মহারাষ্ট্র পশ্চিমবঙ্গে কয়লার পরিমাণ, উত্তোলনের পরিমাণ যেহেতু অনেকটাই কম, তাই এখানে শতাংশের হিসাব সেভাবে এখানে দেওয়া হয়নি। ঠিক আছে। আচ্ছা, এবার বলো তো ভারতবর্ষের কয়লা উত্তোলনকারী সংস্থাটির নাম কি?
CIL, খুব ভালো। CIL তোমাদের মনে আছে। CIL এর পুরো কথা কি? কোল ইন্ডিয়া লিমিটেড, তাই তো? কত সালে এটা স্থাপন করা হয়েছিল? 1975 সালে। আচ্ছা, কোল ইন্ডিয়ার অধীনে কত শতাংশ কয়লা খনি রয়েছে? হ্যাঁ বলো। ভারতবর্ষে কোল ইন্ডিয়ার অধীনে, অর্থাৎ এই সংস্থাটির অধীনে 82% কয়লা খনি রয়েছে, তাই তো? এর আর কি কি বৈশিষ্ট্য রয়েছে কোল ইন্ডিয়ার? কোল ইন্ডিয়া হচ্ছে সারা বিশ্বের মধ্যে সর্বাধিক এবং বৃহত্তম কয়লা উত্তোলক রাষ্ট্রীয় সংস্থা। ঠিক আছে, এর সদর দপ্তর কোথায় বলো তো? কলকাতায় হচ্ছে এর সদর দপ্তর। খুব ভালো বলেছ। আচ্ছা বলো তো, কোরবা, এই যে কয়লা খনি, এই কোরবা কয়লা খনি কোন রাজ্যে অবস্থান করে? ছত্তিশগড় রাজ্যে অবস্থান করে। ছত্তিশগড় রাজ্যের যে কয়লা খনির উত্তোলিত কয়লা কি কি কাজে লাগানো হয়? হ্যাঁ বলো। আচ্ছা, ভিলাই স্টিল প্লান্ট, তাই তো, আর কোরবা তাপবিদ্যুৎ কেন্দ্র, মনে থাকবে। তাহলে এই কোরবা তাপবিদ্যুৎ কেন্দ্র আর ভিলাই স্টিল প্লান্টে এগুলো ব্যবহার করা হয়ে থাকে। ঝাড়খণ্ডের উত্তোলিত কয়লা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে? ঝাড়খণ্ডের উত্তোলিত কয়লা মূলত জামশেদপুর এবং দুর্গাপুর, বার্নপুর, কুলটি, এছাড়াও উড়িষ্যার রৌরকেল্লাতেও কিন্তু পাঠানো হয়। ঠিক আছে। আচ্ছা, তো এই পর্যন্তই আমাদের প্রশ্নোত্তর পর্ব থাকলো। প্রশ্নোত্তর পর্ব জিজ্ঞাসা করে তোমাদের কি মনে হচ্ছে, জিনিসটা ভালো না খারাপ? আচ্ছা, লাভবান হচ্ছ তোমরা, তাই তো? কি লাভবান হচ্ছ? আচ্ছা, প্রশ্নোত্তর পর্ব জিজ্ঞাসা করলে এই প্রশ্নের যে উত্তর তোমরা প্রত্যেকদিন প্রস্তুতি নিয়ে আসছো, সেটা তোমাদের অনেকখানি বুঝতে সাহায্য করছে তোমাদের। হ্যাঁ, একদম ঠিক। প্রত্যেকটা প্রশ্নের উত্তর খাতায় লিপিবদ্ধভাবে সুন্দরভাবে থাকছে। তোমরা যখন আলোচনা করছো বা নিজেরা পড়ছো, এখান থেকে খুঁজে নিতে সুবিধা হচ্ছে, খুঁজে পেতে সুবিধা হচ্ছে, তাই তো? এটা খুব ভালো একটা দিক, ভালো বিষয়। তো এবার আমরা আজকের যে বিষয় সম্পর্কে আলোচনা করবো, একটা নতুন বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব। আচ্ছা, আমরা যে গায়ে সাবান বা শীতকালে বিভিন্ন তেল, ক্রিম ইউজ করি, এগুলো কোথা থেকে বা কিভাবে প্রস্তুত হয় জানো? খুব একটা মনে হচ্ছে না। আচ্ছা, গাড়ি বা যানবাহন, যে কোনো পরিবহন কিসের সাহায্যে চলছে? তোমার বাড়ির মোটরসাইকেল পেট্রোলের সাহায্যে চলছে। পেট্রোল কোথা থেকে আসে জানো? খনিজ তেল থেকে, তাই তো? খনিজ তেল জিনিসটা কি তোমাদের কোনো ধারণা রয়েছে? আচ্ছা, খনিজ তেল সম্পর্কে সঠিক ধারণা বা খুব একটা নেই। আমরা নাম শুনেছি খনিজ তেল, যে এখান থেকে পেট্রোলিয়াম বা ডিজেল, কেরোসিন এই সমস্ত দ্রব্য প্রস্তুত করা হয়, সেই সম্পর্কে আমরা জানি, তাই তো? তো আজকে আমরা এই অজানা বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কিভাবে খনিজ তেল মাটির কোন স্তরে পাওয়া যায় এবং কিভাবে সেগুলো উত্তোলন করা হয়। দেখো, এতক্ষণ আমরা যে দুটি শক্তি সম্পদ সম্পর্কে আলোচনা করেছি, আকরিক লোহা এবং কয়লা, এগুলো সবই কিন্তু কঠিন জাতীয় সম্পদ। ঠিক কঠিন জাতীয় সম্পদ, আমরা সেটা ওপেন স্ট্রাকচার হতে পারে বা খনি গহ্বর সৃষ্টি করে তার মধ্যে থেকে সম্পদ আমরা আহরণ করে নিয়ে আসি শ্রমিকদের দ্বারা, কিন্তু এটা কিন্তু কঠিন বস্তু নয়, তরল বস্তু, যেটা আমাদেরকে অনেক উন্নত প্রযুক্তির মাধ্যমে সেগুলোকে সংগ্রহ করতে হয়। এবং এই খনিজ তেল আসলেই ঠিক আগের মতোই কয়লা বা আকরিক লোহা আমরা যা খনি থেকে উত্তোলন করব,
সরাসরি কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না। ঠিক আছে, তো আমাদের ব্যবহার করার জন্য খনিজ তেল শোধনাগার রয়েছে। শোধন মানে কি? একদম ঠিক পরিষ্কার করা। তো সেই খনিজ তেল শোধন করলে কয়লা থেকে যেমন আমরা দেখলাম প্রচুর পরিমাণে প্রচুর ধরনের যে বিটুমিনাস কয়লাকে যখন কোক কয়লায় রূপান্তরিত করছি, সেইখান থেকে কিন্তু আমরা প্রচুর পরিমাণে উপজাত দ্রব্য পেয়ে থাকি। আমরা খুব কম উপজাত দ্রব্যের নাম জেনেছি। কয়লা থেকে প্রত্যক্ষ পরোক্ষভাবে কত উপজাত দ্রব্য পাওয়া যায় তোমাদের মনে আছে? প্রায় 1600 রকমের উপজাত দ্রব্য কিন্তু কয়লা থেকে পাওয়া যায়। তো এই খনিজ তেল ইনিও কিন্তু পিছিয়ে নেই খুব একটা। এই খনিজ তেল থেকেও কিন্তু প্রচুর পরিমাণে উপজাত দ্রব্য প্রস্তুত করা হয়ে থাকে। ঠিক আছে, তো এগুলো আমরা ধীরে ধীরে আলোচনা করব, দেখব খনিজ তেল কি ধরনের সম্পদ, খনিজ তেলের কি ধরনের প্রকৃতি রয়েছে। যেমন আকরিক, লোহা, কয়লা 4টি করে প্রকৃতি আমরা জেনেছি। খনিজ তেলের ক্ষেত্রেও কিছু শ্রেণীবিভাগ রয়েছে, প্রকারভেদ রয়েছে, সেগুলো আমরা জানব। কিভাবে উৎপত্তি হয় জানব, কোথায় অবস্থান করে সেই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করছি। তো তোমরা সবাই একটু মনোযোগ সহকারে শোনো। আমরা এই যে নবম শ্রেণীর যে সপ্তম অধ্যায়, সে ভারতের সম্পদ, এখান থেকে খনিজ তেল সম্পর্কে আজকে আমাদের প্রথম পর্ব আমরা আলোচনা শুরু করছি। দেখো এখানে যে ছবিটা আমি তোমাদেরকে দেখিয়েছি, এই ছবিটা দেখে তোমরা একটু হলেও বুঝতে পারছো এইটা কিন্তু খনিজ তেল। এই তেল কিন্তু আমরা সরাসরি ব্যবহার করতে পারি না, শোধন করার পরেই তবেই বিভিন্ন পেট্রোল পাম্পে আসে পেট্রোল, ডিজেল। আমরা সব থেকে সর্বাধিক সংস্করণ যদি আমরা বলে থাকি বা আমরা যেটা জানি, সেটা পেট্রোল, ডিজেল, কেরোসিন এইখান থেকেই প্রস্তুত হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা। তো দেখো খনিজ তেল বা ইংলিশে যদি আমরা এটাকে বলে থাকি মিনারেল অয়েল বা পেট্রোলিয়াম। ঠিক আছে, মিনারেল অয়েল বা পেট্রোলিয়াম। প্রকৃতি কি? ইংরেজি শব্দটি কি শব্দ? পেট্রোলিয়াম। এই ইংরেজি পেট্রোলিয়াম শব্দটির ব্যুৎপত্তি ল্যাটিন একটা শব্দ রয়েছে পেট্রা, PETRA, পেট্রা। এই পেট্রার অর্থ কি? শিলা। এবং ওলিয়াম অর্থাৎ তেল। এই শব্দ দুটি থেকে, অর্থাৎ ল্যাটিন শব্দ পেট্রা এবং ওলিয়াম, এই দুটি শব্দ থেকে মিলিতভাবে তৈরি হয়েছে খনিজ তেল, বা যদি এটাকে আমরা পাশাপাশি শব্দে রাখি পেট্রা শিলা এবং ওলিয়াম, তাহলে শিলা তেল, রক ওয়েল। ঠিক আছে, কয়লা কি জাতীয় শিলা ছিল? পাললিক শিলা ছিল। পাললিক শিলা কি হয়? স্তরে স্তরে সঞ্চিত থাকতে দেখা গেছে। তো খনিজ তেলও কিন্তু এটাও এই পাললিক শিলার বিভিন্ন স্তরে সঞ্চিত হতে দেখা গেছে, এবং সেখান থেকেই আমরা এগুলোকে সংগ্রহ করে থাকি। খনিজ তেল একটি তরল জীবাশ্ম জ্বালানি ও অধাতব খনিজ পদার্থ। এটি অপুনর্ভব, ক্ষয়িষ্ণু। অপুনর্ভব কি? পুনরায় এটাকে আমরা পরিবেশে ফিরিয়ে আনতে পারবো না। ক্ষয়িষ্ণু, ধীরে ব্যবহার করলে একদিন না একদিন এটা নিঃশেষিত হয়ে যাবে। গচ্ছিত বা সীমিত জড় সম্পদ, তার মানে এটা হচ্ছে গচ্ছিত সম্পদ, নির্দিষ্ট পরিমাণেই কিন্তু এটা মাটির নিচে সঞ্চিত হয়ে রয়েছে। এটা অবশ্যই চিরাচরিত এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ একটা শক্তি সম্পদ। ঠিক আছে, এতটাই গুরুত্বপূর্ণ একটা শক্তি সম্পদ, সেই জন্য একে তরল সোনা বলা হয়। দেখো এক একটা খনিজ সম্পদকে কিভাবে অর্নামেন্টস এর সঙ্গে তুলনা করা হয়েছে। কয়লাকে কি বলা হচ্ছে? ব্ল্যাক ডায়মন্ড।
অর্থাৎ হীরের সঙ্গে তুলনা করা হচ্ছে। এই কালো হীরে কিন্তু ভীষণ ভীষণ মূল্যবান, যেটা দুষ্প্রাপ্য তো বটেই, খুব মহামূল্যবান একটা বস্তু। আর এই পেট্রোলিয়াম, এটাকে সোনার মতো এরও মহামূল্যবান বিষয়বস্তু রয়েছে বলে এটাকে আবার তরল সোনাও বলা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে খনিজ তেল কি ধরনের সম্পদ বোঝা গেল? এটা পুরোটা বলতে হবে। খনিজ তেল একটি তরল জীবাশ্ম জ্বালানি, অধাতব খনিজ, ধাতব তো নয়, তরল। এটি প্রত্যেকটা টার্ম ইউজ করতে হবে, যেটা অপুনর্ভব, ক্ষয়িষ্ণু, গচ্ছিত বা সীমিত জড় সম্পদ। এটি চিরাচরিত ও সর্বাধিক গুরুত্বপূর্ণ শক্তি সম্পদ। ঠিক আছে, আচ্ছা, এই খনিজ সম্পদ কি আবিষ্কার করেছিল? 1848 সালে স্যামুয়েল এম কির, তিনি এই ব্যক্তি প্রথম যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার আলেঘেনি নদীর তীরে খনিজ তেল আবিষ্কার করেন। ঠিক আছে, এবং তিনি যখন এই খনিজ তেল আবিষ্কার করেছিল, তার নাম দেওয়া হয়েছিল সেনেকা তেল। কত সালে? 1848 সালে। কোথায়? আমেরিকা যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া যে অঞ্চল, সেই পেনসিলভেনিয়া অঞ্চলে আলেঘনি নদীর তীরে এই তেল আবিষ্কার করা হয়েছিল। ঠিক আছে, আচ্ছা, এই পর্যন্ত বোঝা গেল খনিজ তেল সম্পর্কে। খুব ভালো। আচ্ছা, এবার খনিজ তেল সম্পর্কে জানার পরে এবার আমরা খনিজ তেলের বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব। কি সেই প্রকারভেদ? হ্যাঁ, একদম ঠিক। আকরিক লোহা এবং কয়লার ক্ষেত্রেও যেমন আমরা বিভিন্ন ধরনের প্রকারভেদ লক্ষ্য করেছিলাম তাদের গুরুত্ব অনুযায়ী, খনিজ তেলেরও কিছু গুরুত্ব অনুযায়ী এবং তেলের রং, ঘনত্ব আর রয়েছে রাসায়নিক গঠনের ভিত্তিতে খনিজ তেল 3 প্রকার। কত প্রকার? 3 প্রকার খনিজ তেল পাওয়া যায়। 1 নম্বর হচ্ছে প্যারাফিন যুক্ত, তারপরে অ্যাসফাল্ট যুক্ত, তারপর হচ্ছে মিশ্র তেল। তো প্যারাফিন যুক্ত তেল কেমন ধরনের, বৈশিষ্ট্য কি রয়েছে? এতে মোম সমৃদ্ধ মিথেন জাতীয় হাইড্রোকার্বন থাকে এবং এর রং কেমন? এটি সবুজ রঙের। ঠিক আছে, হাইড্রোজেন বেশি ও কার্বন কম থাকে, বাণিজ্যিকভাবে খুব মূল্যবান। তার মানে বোঝা গেল এতে কি কি উপাদান রয়েছে। হাইড্রোজেন বেশি ও কার্বন কম থাকে, তাই বাণিজ্যিকভাবে এটা খুবই মূল্যবান। তাহলে প্যারাফিন জাতীয় তেল হচ্ছে মূল্যবান খনিজ তেল। এটা মোম সমৃদ্ধ এবং মিথেন জাতীয় হাইড্রোকার্বন থাকে। ঠিক আছে, অ্যাসফাল্ট যুক্ত তেলের কথা কি বলা হচ্ছে? পিচ বা আলকাতরার মতো আঠালো, ভারী ও গাঢ় ন্যাপথিন জাতীয় হাইড্রোকার্বন দ্বারা গঠিত। এটা মোম সমৃদ্ধ ছিল, আর এটা গাঢ় ন্যাপথিন জাতীয় হাইড্রোকার্বন দ্বারা গঠিত। এতে আবার কার্বন বেশি রয়েছে, হাইড্রোজেন কম রয়েছে, কালো রঙের দেখতে হয়, তাই বাণিজ্যিক গুরুত্ব এর কম। আর যেহেতু প্যারাফিন যুক্ত খনিজ তেলের রং কেমন? সবুজ। অ্যাসফাল্ট যুক্ত তেলের রং কালো। তা হাইড্রোজেনের পরিমাণ বেশি থাকার জন্য এবং কার্বন কম থাকার জন্য এটা বাণিজ্যিকভাবে মূল্যবান। ঠিক উল্টোটাই, কার্বন বেশি, হাইড্রোজেন কম থাকার জন্য এই অ্যাসফাল্ট যুক্ত খনিজ তেলের বাণিজ্যিক গুরুত্ব বেশ কম। মিশ্র তেল, এটি হালকা ও ভারী তেলের মিশ্র বৈশিষ্ট্যযুক্ত মধ্যম শ্রেণীর একটা তেল। তাহলে বুঝতেই পারছি এটা হালকা এবং ভারী, মিশ্র। হাইড্রোজেন ও কার্বনের পরিমাণ এতে প্রায় সমান সমান থাকে, সেই জন্য এতে প্যারাফিন ও ন্যাপথিন হাইড্রোকার্বন প্রায় আধাআধি থাকে। তার মানে এই যে প্যারাফিন এবং অ্যাসফাল্ট যুক্ত যে তেল আমরা আলোচনা করলাম, তার মিশ্রণ হচ্ছে এই মিশ্র তেল, যেটা এখানটাতে আধাআধি পরিমাণে লক্ষ্য করা যায়।
ঠিক আছে, তাহলে আমরা কি কি ধরনের খনিজ তেল সম্পর্কে জানলাম? 3 ধরনের। প্যারাফিন সব থেকে বাণিজ্যিকভাবে এর মূল্য সব থেকে বেশি, অ্যাসফাল্ট যুক্ত এর বাণিজ্যিকভাবে মূল্য অনেকটাই কম, আর সর্বশেষ রয়েছে মিশ্র তেল, যেখানে এর বাণিজ্যিকভাবে উল্লেখ না থাকলেও যেহেতু এটা প্যারাফিন এবং অ্যাসফাল্টের একটা মিশ্রণ, তাই আলাদাভাবে মিশ্র তেল বলা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা জানবো কয়লা ও পেট্রোলিয়ামকে জীবাশ্ম জ্বালানি বলা হয় কেন। এই হচ্ছে জীবাশ্ম। কোন শিলায় লক্ষ্য করা যায়? পাললিক শিলায় লক্ষ্য করা যায়, তাই তো? পাললিক শিলা পলির স্তরে স্তরে লক্ষ্য করা যায়। দেখো কি বলা হচ্ছে সংযুক্তভাবে, একদম যেটা মূলত যে জিনিস সেটা হচ্ছে যে বিভিন্ন ভূ আন্দোলনজনিত কারণে বা পৃথিবীর যে কোনো কারণে যখন একটা স্তর যখন অপর একটা স্তরের মধ্যে চাপা পড়ে যায়, তাহলে সেই স্তরের মধ্যে প্রচুর প্রাণী গাছপালা তার একটা অবস্থান থাকতো। যখন দুটো শিলার মধ্যে যখন চাপা পড়ে যেমন ছাঁচ যেমন হয়, আমরা আজকালকার দিনে যখন ছাঁচ ব্যবহার করি, সেখানে যাই কিছু নরম বস্তু দিই না কেন, মাটি দিই বা যাই কিছু দিয়ে ছাঁচটা খুলে দিলে কিন্তু হুবহু সেরকম একটা মুখোশ বা যাই তৈরি অবয়ব তৈরি করতে চাই তৈরি হয়ে যায়। এক্ষেত্রে দুটো স্তর যখন চাপা পড়ে গেল, তাদের যে দেহাস্তর বা দেহের অংশ চাপা পড়ে গেছিল, তাহলে এই যে মাংসপিণ্ড সেগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে গেছে, কিন্তু যে হাড় বা মেরুদণ্ড সেগুলো কিন্তু এই শক্ত শিলার স্তরের মধ্যে থেকে গিয়েছিল। তার ছাপ যদি বলতে পারি, কিন্তু এটাকে আমরা জীবাশ্ম বলছি। দেখো কি বলা হচ্ছে, প্রচণ্ড ভূ আলোড়নের প্রভাবে উদ্ভিদ ও প্রাণী এছাড়াও ব্যাকটেরিয়া হতে পারে, ফ্লোরা মিনি ফ্লোরা হতে পারে, বা স্থলভাগে স্থলভাগে বা সমুদ্রগর্ভে পলিস্তরের মধ্যে চাপা পড়ে এই যে বিভিন্ন উদ্ভিদ প্রাণী ব্যাকটেরিয়া চাপা পড়ে প্রস্তরীভূত হয়ে জীবাশ্মে পরিণত হয়। দীর্ঘদিন ধরে থাকার ফলে কি হয়, তাদের দেহের যে জলীয় অংশ সেগুলো নিষ্কাশিত হয়ে যায়, হয়ে গিয়ে সেগুলো পড়ে থাকে, তখন সেটা জীবাশ্মে পরিণত হয়। ঠিক আছে, এই যে জীবাশ্ম কালক্রমে কার্বন সমৃদ্ধ কয়লা ও হাইড্রোকার্বন সমৃদ্ধ পেট্রোলিয়ামে পরিণত হয়। তাহলে এগুলো কিন্তু এই উদ্ভিদ বা প্রাণীর দেহাবশেষ থেকেই ধীরে ধীরে কয়েক কোটি বছর ধরে চাপা পড়ে যাওয়ার ফলে, কয়লা যেমন গন্ডোয়ানা যুগের কয়লা কত কোটি বছর আগে, 28 থেকে 30 কোটি বছর আগে। তাই এতদিন ধরে পড়ে থাকতে থাকতে কিন্তু কয়লা এবং হাইড্রোকার্বন সমৃদ্ধ পেট্রোলিয়ামে পরিণত হয়েছে। বর্তমান দিনে এই জীবাশ্মের কার্বন ও হাইড্রোকার্বন জ্বালানি হিসেবে পুড়িয়ে তাপ উৎপাদন করা হয়। তাহলে কার্বন সমৃদ্ধ জীবাশ্ম সেটা হচ্ছে কয়লায় পরিণত হয়েছে, আর হাইড্রোকার্বন সমৃদ্ধ জীবাশ্ম সেটা যা খনিজ তেল বা পেট্রোলিয়ামে পরিণত হয়েছে। ঠিক আছে, যেটা থেকে পুড়িয়ে আজ আমরা তাপ উৎপাদন করতে পারছি। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো পৃথিবীতে পেট্রোলিয়াম উত্তোলনে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু প্রথম। ঠিক আছে, সঞ্চয়ে ভেনিজুয়েলা প্রথম, মানে এই যে খনিজ তেলের রপ্তানিতে সৌদি আরব প্রথম, কারণ সৌদি আরব সব জায়গায় এত বেশি পরিমাণ তেলের খনি রয়েছে, তারা সেখানে বড় বড় রাজা, এবং সেখানে যেটা শুনেছি যে সেখানে 1 ফুটের বেশি বা 2 ফুটের বেশি তুমি কোথাও মাটিতে গর্ত করতে পারবে না, যেখানে সেখানে তেলের খনি পাওয়া যায়, সরকারের থেকে আগে পারমিশন নিতে হয়। আমদানিতে মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু প্রচুর পরিমাণে খনিজ তেল উত্তোলন করা হয়, কিন্তু তাদের দেশের সামগ্রিক চাহিদা মেটানোর জন্য অতিরিক্ত পরিমাণ যানবাহন এবং তাদের পারিপার্শ্বিক বিভিন্ন কার্যকলাপের জন্য প্রচুর পরিমাণে তেল আমদানি করতে হয়। ঠিক আছে, এবার দেখো খনিজ তেলের উৎপত্তি, কিভাবে খনিজ তেলের উৎপত্তি হচ্ছে। টারশিয়ারি যুগে, তার মানে
6 থেকে 7 কোটি বছর আগে, টারশিয়ারি যুগে, অসংখ্য অতি সূক্ষ্ম সামুদ্রিক ব্যাকটেরিয়া, উদ্ভিদ এবং প্রাণীকোষ, যে প্রাণীকোষকেই বলা হয় ফ্লোরা মিনি ফ্লোরা, ঠিক আছে, এবং মৃত জীবদেহ, যে কোনো জীবদেহ হতে পারে। দেখো এই যে ছবি দেখাচ্ছে, ওশান 300-400 মিলিয়ন বছর আগে, 3-4 কোটি বছর আগে, 50-100 মিলিয়ন বছর আগে। দেখো সামুদ্রিক অবক্ষেপের সঙ্গে, সামুদ্রিক অবক্ষেপ মানে সামুদ্রিক পলি সঞ্চয়, মহীসোপান, নদী অববাহিকা এবং মোহনায়, প্রাচীন জলাভূমি বা হ্রদের তলদেশে পাললিক শিলাস্তরের মধ্যে চাপা পড়ে যায়। তাহলে এই যে প্রাণী কুল বা উদ্ভিদের বিভিন্ন সামগ্রিক দেখা যাচ্ছে, এগুলি সামুদ্রিক অবক্ষেপের সঙ্গে, আমরা সমুদ্রের সঞ্চয় ঘটতে ঘটতে এগুলো সমুদ্রের মহীসোপান অঞ্চলে, নদী অববাহিকার বিভিন্ন অঞ্চলে, প্রাচীন জলাভূমির বিভিন্ন অঞ্চলে, এছাড়াও হ্রদ যে রয়েছে হ্রদের তলদেশের বিভিন্ন অঞ্চলে পাললিক শিলাস্তরের মধ্যে এগুলো চাপা পড়ে যাচ্ছে। ঠিক আছে, দেখো চাপা পড়ে যাচ্ছে। প্রথমে এই অবস্থায় ছিল, পলি ধীরে 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 জমতে জমতে, যে স্যান্ড সিল্ট, এগুলো দেখো জল চাপা পড়ে গেল, চাপা পড়ে গিয়ে দেখো সঞ্চিত স্তরটা কোথায় গিয়ে দাঁড়ালো, এই অধ্যায় এই পর্যন্ত, এই অবধি চলে গেল স্যান্ড অ্যান্ড সিল্ট রক। এই দেখো স্যান্ড অ্যান্ড সিল্ট ছিল, তাহলে পলি জমতে 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 এটা এই পর্যন্ত চলে গেল, এবং এই যে সামুদ্রিক স্তরে যে বিভিন্ন প্রাণী এবং উদ্ভিদকুল বসবাস করতো, তারা কিন্তু এখানে চাপা পড়ে গেল, যার ফলে এখানে পাললিক শিলাস্তরে জীবাশ্ম দেখা যায়। এবং এই জীবদেহকে অবায়োজীবী ব্যাকটেরিয়া বিয়োজিত করে। কি করছে? অবায়োজীবী ব্যাকটেরিয়া বিয়োজিত করে ফেলছে, করে অক্সিজেন এবং নাইট্রোজেনকে অপসারিত করে দিচ্ছে। তাহলে এদের শরীরের সঙ্গে যে অক্সিজেন O2 এবং N2 সেখান থেকে বেরিয়ে যাচ্ছে, ফলে হাইড্রোজেন H2, কার্বন C2 না C, যৌগ তথা খনিজ তেল গঠন করছে। ঠিক আছে, তাহলে এরকম ভাবে এই যে জীবদেহ যেগুলো মাটির তলায় চাপা পড়ে যাচ্ছে বিভিন্ন পাললিক শিলাস্তরের মধ্যে, সেগুলো অক্সিজেন এবং নাইট্রোজেনকে বিয়োজিত অপসারিত করে দিচ্ছে, করে হাইড্রোজেন কার্বন পড়ে থেকে খনিজ তেল গঠন করছে। এই যে এবার এইখানটাতে দেখো, এই স্যান্ড অ্যান্ড সিল্ট রকের তলায় এইখানে ধীরে ধীরে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস তার একটা স্তর লক্ষ্য করা যাচ্ছে, এবং এখানে উন্নত প্রযুক্তির মাধ্যমে ওপরে মেশিন বসিয়ে ড্রিলিং করে এখান থেকে তেল খনন করা হচ্ছে। ঠিক আছে, খনিজ তেলের অবস্থান কোথায় কোথায় খনিজ তেল গঠিত হতে পারে? তো 5 ধরনের ভূতাত্ত্বিক গঠনযুক্ত পাললিক শিলাস্তরে এই পেট্রোলিয়ামের অবস্থান দেখা যায়, যেটা মূলত পাললিক শিলাস্তরেই হয়। ভাঁজের ঊর্ধ্বভঙ্গ যেটা বলা হয়, বিশ্বের অধিকাংশ তেলের অবস্থান কিন্তু এই স্থানেই লক্ষ্য করা যায়। ঠিক আছে, যেটাকে ভাঁজের ঊর্ধ্বভঙ্গ বলা হচ্ছে। বিশ্বের অধিকাংশ তেলের অবস্থান এই ঊর্ধ্বভঙ্গ। দেখো এই যে ভাঁজের ঊর্ধ্বভঙ্গ দেখতে পাচ্ছ, দেখো ওপরে শিলাস্তর লক্ষ্য করা যাচ্ছে, তার নিচে দেখো এই যে স্থানটা, এই যে অংশটা, এটা কিন্তু তেল গ্যাস সমৃদ্ধ একটা স্তর। এখানে খনন করা হয়েছে, খনন করে এখান থেকে তেল উত্তোলন করা হচ্ছে। চ্যুতি রেখা বরাবর খনিজ তেল দেখতে পাওয়া যেতে পারে। লবণ গম্বুজের প্রান্তভাগ, সেখানেও এই খনিজ তেলের অবস্থান লক্ষ্য করা যেতে পারে। অসঙ্গতি তল বরাবর খনিজ তেল লক্ষ্য করা যেতে পারে। ডাইক দ্বারা আবদ্ধ স্তর, যে শিল ডাইক দেখেছো, তার স্তরেও কিন্তু এই খনিজ তেলের অবস্থান লক্ষ্য করা যেতে পারে। ঠিক আছে, বোঝা গেল? তার মানে একদম ঠিক, ভাঁজের ঊর্ধ্বভঙ্গ, চ্যুতি রেখা বরাবর, গম্বুজের প্রান্তভাগ, অসঙ্গতি তল এবং ডাইক দ্বারা, এই সমস্ত স্থানেই খনিজ তেল মূলত তার সঞ্চয় বা ভাণ্ডার গড়ে তুলেছে।
ওয়েল ট্র্যাপ কি? ওয়েল ট্র্যাপটা কি? বাণিজ্যিকভাবে তেল উত্তোলনের উপযোগী তেলের যে সঞ্চয় বা ভাণ্ডারকে ওয়েল ট্র্যাপ বলা হয়। অর্থাৎ যেখানে বাণিজ্যিকভাবে তেলকে নির্দিষ্ট জায়গায় সঞ্চিত করে রেখে একটা বৃহৎ ভাণ্ডার গড়ে তোলা হয়েছে, সেইখানেই সেই অংশকে ওয়েল ট্র্যাপ বলা হয়। আর ওয়েল পুল মানে কি? পুল মানেও সেখানে কোনো সঞ্চিত থাকে, যেখানে ভাঁজের ঊর্ধ্বভঙ্গে, এই যে ভাঁজের ঊর্ধ্বভঙ্গে তেল সঞ্চিত রয়েছে, এই ঊর্ধ্বভঙ্গে যেখানে খনিজ তেল সঞ্চিত থাকে তাকে ওয়েল পুল বলা হয়। ঠিক আছে, দেখো এই যে স্থান, এটা কিসের, এর কি কাজ জানো? দেখো এটা হচ্ছে ভাসমান একটা খনিজ তেলের কেন্দ্র, যেটা আমরা একটু আগে বললাম যে খনিজ তেলের উৎপত্তি কিভাবে হয়। তা সামুদ্রিক বিভিন্ন স্তরে যখন পলির স্তরে চাপা পড়ে মহীসোপান অঞ্চলে খনিজ ভাণ্ডার গড়ে উঠছে, তো এই মহীসোপান অঞ্চলে এরকম একটা ভাসমান সাগর সম্রাট, ভাসমান বিভিন্ন দেশ বিভিন্ন নাম দেয়, আমাদের ভারতবর্ষে ভাসমান সাগর সম্রাট বলা হয়। তো এইরকম সাগর সম্রাট তৈরি করে উন্নত প্রযুক্তির মাধ্যমে খনিজ তেল কিন্তু এই স্তর থেকে উত্তোলন করা হয়ে থাকে। এবং সব জায়গায় যে সমুদ্রেই থেকেই খনিজ উত্তোলন করা হয় এমনটা নয়, আরব বা বিভিন্ন দেশে মরুভূমির বিভিন্ন প্রান্তরে সেখানেও কিন্তু বড় বড় খনি থেকে খনিজ উত্তোলন করা, সেটা স্থলভাগে, এটা জলভাগে নিচ থেকে, অর্থাৎ মহীসোপান অঞ্চল থেকে। ঠিক আছে, এই যে ভাঁজের ঊর্ধ্বভঙ্গ অধোভঙ্গ, দেখবে যখন স্থলভাগে এটা বা বিভিন্ন জায়গায় এখানে জলের স্তর লক্ষ্য করা যেতে পারে। তো যেখানে জল থাকে সেখানে ভৌম জলের ভাণ্ডার গড়ে ওঠে, সেখানে পাললিক শিলা থাকে, সেখানে এরকম এই ধরনের ভাঁজ লক্ষ্য করা যায় না, সেখানে পাললিক শিলার একটা স্তরীভূত আর একটা অস্তরীভূত শিলা থাকে, সেইখানতে ভৌম জলের ভাণ্ডার সেখানে লক্ষ্য করা যায়। ঠিক আছে, তাহলে খনিজ তেল কি ধরনের সম্পদ, তার প্রকৃতি কেমন, কয়লা এবং পেট্রোলিয়ামকে কেন জীবাশ্ম জ্বালানি বলা হয়, খনিজ তেলের প্রকারভেদ, এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা আমাদের জানার বিষয়, একটা আগ্রহ থাকে যে খনিজ তেলের উৎপত্তি এবং খনিজ তেলের অবস্থান কিভাবে কোথায় হয়, একটা বড় প্রশ্নচিহ্ন থেকে যায়। সেগুলো সম্পর্কে বিস্তারিত আজকে আমরা জানলাম। তো এতক্ষণে আমরা যা আলোচনা করলাম, কারোর কি বুঝতে কোথাও কোনো অসুবিধা হচ্ছে বা হয়েছে? হয়নি। যেটুকু অসুবিধা ছিল সেটা আমরা আলোচনার মাধ্যমে সেগুলো আমরা সলভ করেছি। আচ্ছা, এইখান থেকে তাহলে প্রশ্নগুলো দেখি আমরা। দেখো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি উল্লেখ করেছি, এবং তোমরা এই প্রশ্নগুলো খুব ভালোভাবে প্রস্তুতি নেবে তোমাদের পাঠ্যপুস্তক থেকে। পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করব, যারা আজকে সঠিকভাবে প্রশ্নের উত্তর দিতে পারোনি, পরবর্তী ক্লাসের শুরুতে আমি তাদের থেকে আগে জেনে নেব প্রশ্নের উত্তরগুলো। ঠিক আছে, মনে থাকবে সবার? আচ্ছা, এখানে এমন কি কোনো প্রশ্ন আছে যেটা তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে? ভেরি গুড। তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। পরবর্তী ক্লাসে আমরা খনিজ তেলের এর পরবর্তী যে অংশগুলো রয়েছে, মূলত গুরুত্ব এবং ব্যবহার, সেই সম্পর্কে আমরা আলোচনা করব। সবাই খুব ভালো থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ।